সুচেতা এবং শালিনী ছোটবেলা থেকে একে অপরের অনেক ভালো বান্ধবী। যখন তারা বড় হয়ে কলেজ পাশ করে তখন দুজনেরই বিয়ে ঠিক হয়। সুচেতার বাবা যেহেতু অনেক বড় লোক, তাই শহরের অনেক বড় বিজনেসম্যান সুজয়ের সাথে তার বিয়ে ঠিক হয়। অন্যদিকে শালিনীর বাবা খুবই মধ্যবিত্ত, তাই শালিনীর কপালে অত বড়লোক শ্বশুরবাড়ি জোটে না। কিন্তু দুই বান্ধবীর বিয়ে ঠিক হওয়ার পর থেকেই তাদের মধ্যে নানান সমস্যার সৃষ্টি হয়। বিশেষ করে সুচেতার মনে অনেক অনেক অহংকার জন্ম নেয়। একদিন, আমার তো বড়লোক ফ্যামিলিতে বিয়ে হবে, তারপর আমি তোর সাথে সম্পর্ক রাখবো না। তোর সাথে যা বন্ধুত্ব আছে এই বিয়ের আগে পর্যন্ত, কারণ আমার শ্বশুরবাড়ির লোকেরা যদি জানতে পারে তুই আর তোর শ্বশুরবাড়ির লোকেরা গরিব, তাহলে কিন্তু তোর সাথে আমাকে মিশতেই দেবে না। তুই আর আমি ছোটবেলা থেকে প্রিয় বান্ধবী, তাহলে আমাদের মধ্যে এরকম ধনী গরিবের সম্পর্ক কোথা থেকে আসছে? আমি জানি তুই অনেক বড়লোক ফ্যামিলিতে বিয়ে করে চলে যাচ্ছিস, তাই বলে তুই আমার সাথে সম্পর্ক রাখবি না বলছিস? কোনো প্রশ্নই আসছে না রে। আমার উডবি হাজবেন্ড এখন আমাকে গাড়ি করে নিতে আসবে। সুচেতা এই বলে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই দুই বান্ধবীর ধুমধাম করে বিয়ে হয়। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর সুচেতার আলিশান শ্বশুরবাড়িতে সারাদিন বসে থাকতে ভালো লাগে না, কারণ বাড়িতে 10টা-5টা চাকর আছে, তাই তার জীবনে শুধুই আরাম এবং আরাম। মা, আমি তো সারাদিন বাড়িতেই বসে থাকি, তাই আমি ঠিক করেছি এবার থেকে আমি বাড়িতে বসে না থেকে কোনো একটা কাজ করব। না হলে কি বলুন তো, এরকম সারাদিন বাড়িতে বসে বসে আমার মানসিক সমস্যা হয়ে যাচ্ছে। বাবা, তুমি এত আরামপ্রিয় হয়ে তুমি আবার কি কাজ করবে? আর আমাদের বাড়িতে টাকা পয়সারও অভাব নেই, তাই আমাদের বাড়ির বউয়েরা বাইরে চাকরি করে না। তোমাকে কিন্তু চাকরি বাকরি করতে হবে না। না না, আমি চাকরি করব কেন? আমি যদি বাইরে রোদে ঝড়ে জলে চাকরি করে ঘুরে বেড়াই তাহলে তোমার রূপ নষ্ট হয়ে যাবে। আমি ঠিক করেছি এবার থেকে আমি ইনস্টাগ্রামে রিল ভিডিও বানাবো। আমার এমনিতেও বিয়ের আগে থেকে ইনস্টাগ্রামে অনেক ফলোয়ার্স আছে, তাই আমি যদি রিল বানিয়ে প্রত্যেকদিন আপলোড করি সেখান থেকে আমি অনেক টাকা ইনকাম করতে পারবো। ঠিক আছে, বাড়িতে থেকে যা ইচ্ছা করতে পারো। এই কথা শুনে সুচেতা খুবই খুশি হয়। কিছুক্ষণ পর সুচেতার বর বাড়িতে আসতে না আসতেই সে তার কাছে 2 লক্ষ টাকা চেয়ে নেয়, কারণ তার মনে হয় ভালো রিল ভিডিও বানাতে গেলে দামি ফোনের দরকার। তাই সুচেতা ভালো রিল বানানোর জন্য 2 লক্ষ টাকা দিয়ে ফোন কিনে নিয়ে আসে, একটা দামি রিং লাইটও কিনে নেয়। এভাবেই যাবতীয় যা যা দরকার সবকিছুই সুচেতার বর তাকে কিনে দেয়। 2-1 দিনের মধ্যেই সুচেতা ফোনে রিল বানাতে শুরু করে। সারাদিন সে নিজেকে ঘরে বন্ধ করে রাখে, কারণ সে ফোনের সামনে নাচ গান গিয়ে রিল বানিয়ে সফল হওয়ার চেষ্টা করে। গোল প্রিন্টের শাড়ি পরে গড়িয়া হাটের মোড়ে আসতে পারি ঠিক সন্ধে 6টায়। এভাবে সে নেচে নেচে গান গেয়ে রিল বানিয়ে বেড়ায়। সে যেহেতু খুব সুন্দর পোশাক আশাক পরে রিল বানায়, তাই কিছুক্ষণের মধ্যেই তার রিলে অনেক অনেক ভিউ পড়ে, এমনকি সে সোশ্যাল মিডিয়াতে ফেমাস হয়ে যায়। আমি তো এটাই চাইছিলাম, এবার থেকে আমার প্রোফাইলে টাকা ঢুকতে শুরু করবে। আমি যে এরকম ভাবে সফলতা পেয়ে যাব আমি তো ভাবতেই পারিনি। ও মাই গড, আমি খুব হ্যাপি। অন্যদিকে সুচেতার বান্ধবী শালিনী তার গরিব শ্বশুরবাড়িতে সবার জন্য রান্নাবান্না করে এবং বাড়ির অন্যান্য কাজকর্ম করে। এমনই একদিন সন্ধ্যাবেলা শালিনী যখন রাতের জন্য রান্নাবান্না করে তখন, বৌমা, তুমি তো সন্ধ্যাবেলা বাড়িতেই বসে থাকো, আমার মনে হয় তোমার একটা কাজ করা দরকার, না হলে এই সংসারের দায়িত্ব আমার ছেলের ঘাড়ে একা গিয়ে পড়ছে। ও কত দিকে সামলাবে বলো তো? আমি তো এই এলাকাতে টিউশন খোঁজার চেষ্টা করছি, কিন্তু কেউ আমার কাছে ছেলে মেয়েকে পড়াতে চাইছে না, কারণ আমার পোশাক দেখে তাদের পছন্দ হচ্ছে না। আমি নাকি খুব গরিব, তাই আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট পড়াতে পারবো না। আমি কি করব বলুন তো? আপনি আমাকে যদি বলেন তাহলে আমি লোকের বাড়িতে বাসন মাজার কাজ খুঁজতে পারি। কেন বৌমা, তুমি শিক্ষিত মেয়ে হয়ে লোকের বাড়িতে কেন বাসন মাজার কাজ খুঁজতে যাবে? আমি তোমার বাবা মায়ের কাছ থেকে শুনেছিলাম তুমি নাকি গাড়ি চালাতে খুব ভালোবাসো, কিন্তু টাকার অভাবে তোমাকে ভালো মতো গাড়ি চালানো শেখানো হয়নি। আমাদের এখানে একটা সরকারি কর্তৃপক্ষ তরফ থেকে বিনা টাকায় গাড়ি শেখানোর ট্রেনিং হয়, তুমি সেখানে গিয়ে ভর্তি হতে পারো।
এই কথা শুনে শালিনী খুবই খুশি হয়। সে দেরি না করে পরের দিনই বিনা টাকায় সরকারি ড্রাইভিং স্কুলে ভর্তি হয়। কয়েক মাসের মধ্যেই শালিনী ভালো মতো গাড়ি চালাতে শিখে যায়। তাই শালিনী এবং তার বর কিছু টাকা দিয়ে একজনের কাছ থেকে একটা সাদা গাড়ি ভাড়া নিয়ে আসে। এবার আমি গাড়ি চালিয়ে টাকা উপার্জন করব, তাই তোমার উপর আর বেশি চাপ পড়বে না। তুমি একদম চিন্তা করবে না, আমরা দুজনে মিলে টাকা ইনকাম করব। সেদিন থেকে শালিনী সারাদিন গাড়ি চালাতে শুরু করে। সে গাড়ি চালিয়ে যা টাকা রোজগার করে এবং তার স্বামী যা টাকা রোজগার করে নিয়ে আসে তা দিয়ে তাদের সংসার কোনো মতে চলে যায়। সারাদিন সামান্য টাকা রোজগার করার জন্য শালিনীকে অনেক খাটাখাটনি করতে হয়। কিন্তু অন্যদিকে তার বড়লোক বান্ধবী শুধুমাত্র রিল ভিডিও বানিয়ে মাস গেলে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে। একদিন, উফ, আজকে সুজয়কে গাড়িটা নিয়ে মিটিং করতে যেতে হলো। এখন আমাকে উবের বুক করে শপিং করতে যেতে হবে। আমার আর ভালো লাগে না। আমার এরকম ভাড়া গাড়িতে বসার একদমই ইচ্ছা করে না। বিষয়টা খুবই আনহাইজেনিক মনে হয়, কারণ একই গাড়িতে অনেকেই তো ট্রাভেল করে। এসব ভাবতে ভাবতে সুচিতা অ্যাপ্লিকেশন থেকে একটা ক্যাব বুক করে। কিছুক্ষণের মধ্যেই ক্যাব চলে এলে, ও মাই গড, আমি তো ভাবতেই পারছি না তোর সাথে আমার এভাবে দেখা হবে। তুই শেষ পর্যন্ত একটা ভাড়া গাড়ির ড্রাইভার হয়েছিস। সত্যি আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না টাকা রোজগার করার জন্য তোকে রাস্তায় গাড়ি চালাতে হচ্ছে। তোরা এতটাই গরিব। ও মাই গড। তুই যাই বল না কেন, আমি গাড়ি চালাই বলে আজকে তোর সাথে আমার এতদিন পর দেখা হলো। যেসব রিলগুলো তুই বানাস আমি কিন্তু সবগুলোই দেখি, আর আমি সব কটাতেই লাইক দিই। আমার খুব ভালো লাগে জানিস তো। চুপ কর গরিব কোথাকার, তোর ভালো লাগা দিয়ে আমার কি যায় আসবে? তুই জানিস আমি রিল বানিয়ে মাস গেলে লক্ষ লক্ষ টাকা রোজগার করছি, আর তুই এরকম একটা ড্রাইভারের কাজ করিস। ভাগ্যিস আমি তোর সাথে এখন বন্ধুত্ব রাখি না, না হলে সবাই তো আমার উপর থুতু করত। সুচেতার এমন কথা শুনে শালিনীর খুব খারাপ লাগে, কিন্তু তবুও শালিনী তাকে গাড়ি চালিয়ে শপিং মল পর্যন্ত পৌঁছে দেয়। কিন্তু সারাটা রাস্তা ধরেই সুচিতা তার বান্ধবীকে অনেক অনেক অপমান করে আর নিজেকে বড় করে দেখানোর চেষ্টা করে। শালিনী সেখান থেকে গাড়ি নিয়ে চলে যাওয়ার পর সুচিতা মনে মনে ভাবে, সবসময় কলেজে ফার্স্ট হতো, ওর মতো পড়াশোনায় কেউ ভালো ছিল না, তাই জন্য আমার খুব হিংসা হতো। আমি ভেবেছিলাম ও আমার থেকে জীবনে বেশি সফলতা পেয়ে যাবে, কিন্তু আজকে আমি ওর থেকে বেশি সফল। ও আমার পায়ের তলায় থাকার মতো। আমার জায়গায় পৌঁছাতে গেলে ওকে জীবনে অনেক তপস্যা করতে হবে, তবুও এত টাকা রোজগার করতে পারবে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। শালিনী প্রত্যেক দিন গাড়ি চালিয়ে বাড়ি ফেরার পর নিজের মতো করে পড়াশোনা করে, কারণ সে সিভিল সার্ভিস পরীক্ষা ক্লিয়ার করার চেষ্টা করছে। অন্যদিকে সুজয়, আমার ঘরের এসিটা খারাপ হয়ে গেছে। আসলে এখন শীতকাল ঠিকই, কিন্তু আমি যেহেতু অনেক লাফিয়ে লাফিয়ে নাচ গান করে রিল বানাই, তাই আমি কিন্তু খুব ঘেমে যাই। ভিডিও বানানোর সময় আমার খুব গরম লাগে, তাই আমি ভালো করে রিল বানাতে পারছি না। তুমি প্লিজ আমার জন্য একটা এসি কিনে দাও। আর হ্যাঁ, আমি ঠিক করেছি যে আমি আমার মাসের ইনকাম দিয়ে আরো দুটো দামি ফোন কিনবো। ঠিক আছে, আজকেই আমি নতুন এসি পাঠিয়ে দিচ্ছি, আর তোমার যা ইচ্ছা হয় তুমি তোমার টাকা দিয়ে তাই করতে পারো, কারণ এটা সম্পূর্ণ তোমার টাকা। সুজয়ের কথা শুনে সুচিতা খুবই খুশি হয়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায়। অন্যদিকে একদিন শালিনী যখন রান্নাবান্না করে, তখনই হঠাৎ করে তার বড়লোক বান্ধবী তার শ্বশুর বাড়িতে এসে উপস্থিত হয়। কি ব্যাপার সুচিতা, তুই হঠাৎ করে আমার শ্বশুর বাড়িতে কি করছিস? এতদিন ধরে রিল বানিয়েছি তো, আজকে আমি একটু ছুটি নিলাম। ভাবলাম তুই কেমন খারাপ পরিস্থিতিতে আছিস একটু দেখে যাই। বাবা, গাড়িটাকে কি নোংরা করে ফেলেছিস। মনে হয় ভালো করে জল দিয়ে ধোয়ার মতো টাকা নেই। যাই হোক, তুই তো ভালো করেই জানিস ছোটবেলা থেকে যে জামাগুলো আমার পছন্দ হতো না সেগুলো আমি তোকে দিয়ে দিতাম। তাই আজকেও কটা পুরানো শাড়ি তোর জন্য নিয়ে এসেছি। সেদিন দেখলাম তুই একটা ময়লা শাড়ি পরে গাড়ি চালাচ্ছিস। এবার থেকে তুই এই শাড়িগুলো পরে ড্রাইভিং করতে যাবি। এই বলে সুচেতা তার বান্ধবীর দিকে কয়েকটা পুরানো শাড়ি ছুঁড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু এতে করে শালিনী এবং তার শ্বশুরবাড়ির লোকেদের খুব খারাপ লাগে। তবুও শালিনী সেই শাড়িগুলো তুলে রেখে দেয়। এভাবে দেখতে দেখতে আরো কয়েকটা দিন কেটে যায়। কিন্তু হঠাৎ করে সুচেতা লক্ষ্য করে
তার কন্টেন্ট আর কেউ পছন্দ করছে না, তার ভিডিওর ভিউ অনেক কমে যায় এবং তার ভিডিওতে কেউ লাইক শেয়ার কিছুই করছে না। কি ব্যাপার হলো? আমার প্রোফাইলের রিচ এতটা কমে গেল কেন? আমার রিলগুলোতে কেউ ভালো মতো ভিউ করছে না, লাইক করছে না, আমি তো কিছুই বুঝতে পারছি না। আগে যেরকম টাকা পেতাম এখন তার থেকে অনেক কম টাকা পাচ্ছি। সবাই এখন অন্য ধরনের কন্টেন্ট দেখতে চায়। আমি নাচ গান ছাড়া কিছুই তো করতে পারি না। এবার আমি কি করব? আইডিয়া। সুচেতা সঙ্গে সঙ্গে তার বান্ধবী শালিনীকে ফোন করে বলে, শালিনী শোন না, বলছি যে তোর সাথে আমি অনেক খারাপ ব্যবহার করে খুব ভুল করেছি রে, তুই প্লিজ আমাকে ক্ষমা করে দিস। আমি ভেবেছি যে আমি তোর একটা ইন্টারভিউ নেব। কারণ কি বলতো, তুই যতই হোক অনেক কষ্ট করে রোজগার করার চেষ্টা করছিস, তো জীবনে সফল হওয়ার চেষ্টা করছিস। তাই তুই যদি তোর জীবনের গল্পটা আমার বন্ধুদের শোনাস তাহলে কিন্তু তোর ভিডিওতে অনেক ভিউ আসবে। তোর গল্প শুনে অনেক মহিলারা যারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে না তারা মোটিভেশন পাবে। তারপর তোর ভিডিওতে আমি যা টাকা রোজগার করব তার থেকে কিছুটা টাকা আমি তোকে দিয়ে দেব। না রে সুচেতা, আমি তোর কন্টেন্ট হতে চাই না। তুই এমনি সময় আমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাস না, আর এখন যেহেতু তোর কন্টেন্ট দরকার তাই তুই আমাকে ব্যবহার করতে চাইছিস। ধন্যবাদ, আমার কোনো টাকা লাগবে না। এমন কথা শুনে সুচেতা একেবারে চুপ করে থাকে। আর হ্যাঁ, তোকে একটা কথা বলার আছে। আমি কয়েক মাস ধরে সিভিল সার্ভিস ক্র্যাক করার চেষ্টা করছিলাম। আজকে সকালবেলা আমার রেজাল্ট বেরিয়েছে। আমি এখন সিভিল সার্ভেন্ট হয়ে গেছি। মাস গেলে আমি লক্ষ লক্ষ টাকা মাহিনা পাবো। তাই তোর ভিডিওতে বসে বসে আমার জীবনের দুঃখের কাহিনী শোনানোর আমার কোনো ইচ্ছা নেই, কারণ আমিও এখন জীবনে অনেক বেশি সফল। এই বলে শালিনী ফোন রেখে দেয়। কিন্তু শালিনীর কথা শুনে সুচেতার হিংসায় একেবারে জ্বলে ওঠে। সে পারলে কাঁদতে কাঁদতে নিজের মাথার চুল ছিঁড়ে নেবে এমন অবস্থা হয়, কারণ সে ভাবতেই পারে না শালিনী এখন জীবনে তার থেকেও বেশি প্রতিষ্ঠিত। সেদিনের পর থেকে সুচেতা দেখে যে শালিনী রোজগার করে নিজের জন্য ফ্ল্যাট, বাড়ি, গাড়ি সমস্ত কিছু কিনে ফেলেছে। এমনকি সে অনেক ভালো ভালো ছবিও পোস্ট করে। অন্যদিকে সুচেতার সফলতা প্রায় মাটিতে তলিয়ে যায়। তাকে তার বরের টাকাতেই খেতে হয়। এভাবেই সুচেতা নিজের সফলতার গর্ব করতে পারে না, কারণ শালিনীর সফলতা দেখে সে এখন ঈর্ষান্বিত। চন্দননগরীর এক গ্রামে মনীষা তার মা দীপিকা দেবী এবং তার অসুস্থ বাবা হরিপদ বাবুর সঙ্গে বাস করত। হরিপদ বাবু একটি কচুরির দোকান চালাতো। সে অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে দীপিকা দেবী একাই সংসারের হাল ধরেছিল। আসলে হরিপদ বাবু অসুখজনিত কারণে অসুস্থ ছিল। একদিন সে কচুরি ভাজছিল। কচুরি ভাজতে ভাজতে হঠাৎই তার গায়ে গরম তেল পড়ে যায়, আর সেই থেকেই তার গায়ের চামড়ায় বিভিন্ন রকমের সমস্যা দেখা দিয়েছিল। এমনকি ইনফেকশনের ভয়ে ডাক্তার তাকে বাইরের আবহাওয়ায় হাঁটা চলা, ওঠা বসা করতেও বারণ করেছিল। আর তাই দীপিকা দেবী বাড়ির রান্নাবান্না থেকে শুরু করে দোকান সমস্ত কিছুই একা সামলাতো। একদিন দীপিকা দেবী তার কচুরির দোকানেই ছিল। তখন, হে ঈশ্বর, আজ কি হবে কি জানি, বাড়িতে রান্না করেও রেখে আসিনি। ওরা কি করছে, কি খাচ্ছে, হয়তো গিয়ে দেখবো ওরা দুজনে না খেয়েই শুকিয়ে আছে। দিদি, আমাকে 10 টাকার কচুরি দাও তো। তোমার কচুরি খেতে আমার খুবই ভালো লাগে। 10 টাকার খেলেই আমার পেট ভরে যায়। হ্যাঁ, কচুরি খেয়ে তোমাদের তো পেট ভরে যাচ্ছে, কিন্তু আমি এতটাই অসহায়, আমি নিজেই কচুরি বানিয়ে বিক্রি করি আর আমারই পেট ভরছে না। হ্যাঁ দাদা, একটু দাঁড়াও, আমি এক্ষুনি দিচ্ছি। এই বলে দীপিকা লোকটিকে কচুরি দেয় এবং লোকটি তখন আনন্দ করে সেটি খেতে থাকে। দীপিকার কচুরি সত্যি নাম করা ছিল। যে তার দোকানে একবার আসতো তাকে বারে বারে আসতে হতো, আর এটা প্রথম থেকেই চলে আসছে। এমনকি যখন হরিপদ বাবু দোকানে থাকতো তখন সে দীপিকাকে সমস্ত কিছু রেডি করে দেওয়ার কথা বলতো। বেশ কিছুক্ষণ দীপিকা এভাবেই তার কচুরি বিক্রি করতে থাকে। হঠাৎই সে ভালো করে লক্ষ্য করে দেখে যে দূর থেকে হেঁটে হেঁটে তার মেয়ে মনীষা সেখানে আসছে। তখন মনীষাকে দেখে দীপিকা একটু অবাক হয়ে যায়। সে এখানে কেনই বা আসছে, কি কারণে আসছে, দীপিকার কিছুই জানা ছিল না। মনীষা সেখানে এসে বলে, মা, এই দেখো, আমি তোমার জন্য কচুরি আর আলুর তরকারি নিয়ে এসেছি। বাবা খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। এবার তুমি খেয়ে বলো তো মা, কচুরিটা কেমন হয়েছে? কি, তুই কচুরি বানিয়েছিস? কিন্তু কেন? তুই কচুরি তৈরি করা শিখলি কখন? আমি তো তোকে আগে কখনো বলিনি।
ওটা বলতে হয় না বুঝলে, যার বাবা মা প্রথম থেকেই এত ভালো কচুরি বানাতে পারে তার মেয়ে পারবে না, এটা আবার হয় নাকি? আমি না খেয়ে দেখেই বলছি রে মা, তোর কচুরি নিশ্চয়ই ভালো হবে। আচ্ছা রে মা, তুই আমায় টিফিনটা দিয়ে দে আর এখান থেকে যা, আমি ফ্রি হলে খেয়ে নেব। না মা, আমি কোথাও যাব না। আজকে তুমি আমার সামনে বসে বসে সবগুলো কচুরি খাবে। আমি জানি মা, আমি এখান থেকে চলে গেলে তুমি এগুলো খাবেই না, আর প্রতিদিনের মতো না খেয়ে থাকবে। রাহুলে যার নিজের কচুরির দোকান, আর দোকানে এত কচুরি থাকতে প্রতিদিন কেন শুকিয়ে থাকে? মনীষা ঠিকই বলছিল, দীপিকা দেবীর অভ্যাস এরকমই ছিল। তার একমাত্র কারণ ছিল হরিপদ বাবু। হরিপদ বাবুর ডাক্তার খরচ এবং ওষুধ কেনার পিছনে দীপিকার অনেক টাকা খরচ হয়ে যেত, যার কারণে মাঝে মাঝে তাদের সংসার চালানোর টাকাও বেঁচে থাকতো না। আর আজকে ঠিক তাই হয়েছিল। তাদের বাড়িতে আজ খাবার বলতে কিছুই ছিল না। আর এই নিয়েই দীপিকা সকাল থেকে চিন্তায় ছিল। সে ভেবেছিল দোকান বন্ধ করে সে বাড়ির জন্য কিছুটা কচুরি নিয়ে যাবে এবং সবাই মিলে খাবে। কিন্তু মনীষা তার জন্য গরম গরম কচুরি বানিয়ে নিয়ে এসেছে দেখে দীপিকা একটু চিন্তায় ছিল। খরিদ্দার চলে গেলে দীপিকা দেবী বলে, হ্যাঁ রে মা, কচুরি তো ভালো হয়েছে, কিন্তু তুই এগুলো কিভাবে তৈরি করলি? বাড়িতে তো কিছুই ছিল না। আমি দোকানে আসার সময় বাড়ি থেকে আলু, ময়দা, তেল যা যা ছিল সব সঙ্গে করে তো নিয়ে চলে এসেছিলাম। হ্যাঁ মা, আমিও সেটা জানি। আর তাই তোমার দোকানে আসার আগে দোকানের জন্য রাখা ময়দা, তেল আমি কিছুটা তুলে রেখেছিলাম, আর সেটা দিয়ে এই কচুরি বানিয়েছি। মা, শুধু কচুরি বানিয়ে লোকের পেট ভরালেই হবে না, নিজেদের পেটের কথাও তো চিন্তা করতে হবে। আর বাবাকে তো তুমি জানোই, বাবা একটুও খিদে সহ্য করতে পারে না। সেদিনের পর থেকে মনীষাকে আর দোকানে আসতে হয় না। দীপিকা দেবী আর কিছু হোক আর নাই হোক বাড়ির জন্য খাবার তৈরি করে রেখে আসতো। এভাবেই বেশ কিছুদিন চলছিল। এমনই একদিন মনীষা বাড়ির কাজকর্ম করছিল। ঠিক তখনই তাদের পাশের বাড়ির মনোজবাবু ছুটে ছুটে তার কাছে আসে। মনীষা শুনছিস, দোকানে তোর মায়ের গায়ে গরম তেল পড়ে গেছে। আমরা সকলে মিলে তাকে জেনারেল হসপিটালে ভর্তি করেছি, তুই তাড়াতাড়ি ওখানে আয়। মনোজবাবুর কথা শুনে মনীষা বাক্য হারিয়ে ফেলেছিল। সে তখন মাথায় হাত দিয়ে বসে পড়ে। বছরখানেক আগে তার বাবার সঙ্গেও একই ঘটনা ঘটেছিল। একেই তারা অনেক গরিব ছিল। অল্প বয়সে দুটি ধাক্কা সামলানো তার পক্ষে মুশকিল হয়ে পড়েছিল। মনীষা হসপিটালে যায় এবং সেখানে গিয়ে দেখে তার মায়েরও তার বাবার মতো একই অবস্থা হয়েছে। ডাক্তার তাকেও একইভাবে বেড রেস্টের কথা বলে। মনীষার অসহায়তা তাকে সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে বাধ্য করে। অল্প বয়সী মনীষাও কচুরির দোকানের মাধ্যমে তার ঘর সংসার এবং অসুস্থ বাবা মায়ের দেখাশোনা করতে শুরু করে। এভাবে বেশ কয়েকদিন কাটতে থাকে। একদিন, এই মেয়ে, তুই এখানে কি করছিস? তোর বাবা মা কোথায়? যা গিয়ে তোর বাবা মাকে একটু ডেকে দে, ওনাদের সঙ্গে একটু কথা আছে। কিন্তু কাকিমা, বাবা মা তো এখানে আসতে পারবে না, ওনারা খুব অসুস্থ। আপনি কি বলবেন আমাকেই বলুন। না, তোকে বলা যাবে না, আসলে অনেক বড় অর্ডারের ব্যাপার আছে, অনেক দায়িত্বের কাজ। তোকে বললে তুই হয়তো খেলাধুলা করতে গিয়ে ভুলে যাবি। হ্যাঁ, ঠিক বলেছেন কাকিমা, অনেক দায়িত্ব। এই বয়সে যে অসুস্থ বাবা মা সংসারের দায়িত্ব মাথায় তুলে নিয়ে কচুরির দোকান চালাচ্ছে, সে আর কত বড়ই বা দায়িত্ব নিতে পারবে বলো? কি, তার মানে এই দোকান তুই চালাস? আমি এর আগে তো অন্য এক মহিলাকে দেখেছিলাম। আচ্ছা যাই হোক, ওসব বাদ দে। কালকে আমাদের সেটের মেয়ের জন্মদিন, আর উনি ওনার মেয়ের জন্মদিনে শহরের সকল দরিদ্র অসহায়দের কচুরি আলুর দম খাওয়ান। তা শুনেছি তোদের দোকানের কচুরি সব থেকে ভালো। তুই কালকে 3000 পিস কচুরি বানাতে পারবি তো? হ্যাঁ পারবো কাকিমা, নিশ্চয়ই পারবো। আমি তো প্রতিদিন এই কাজই করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এই নে 2000 টাকা অ্যাডভান্স রাখ, আর বাকি টাকা বাড়িতে এসে হর্ষবর্ধন বাবুর কাছ থেকে নিয়ে নিবি। অর্ডারটি পেয়ে মনীষা খুবই খুশি ছিল, কারণ সে আজ পর্যন্ত কোনোদিনও এত বড় অর্ডার পায়নি। সে খুশি মনে বাড়ি এসে তার বাবা মাকে বলে, বাবা বাবা, আজকে আমি খুবই খুশি। আজকে আমি অনেক বড় একটা অর্ডার পেয়েছি, পুরো 3000 পিসের কচুরি। অর্ডারটা ডেলিভারি করলে আমাদের কমপক্ষে 5-6 হাজার টাকা তো লাভ হবেই। হ্যাঁ রে মা, আমিও তোকে সাহায্য করতে পারবো। বাড়ির বাইরে বের হতে পারবো না তো কি হয়েছে, এখানে বসে বসে তোকে নিশ্চয়ই অন্তত কিছু সাহায্য করতে পারবো। এভাবে সেদিন তারা সকলে মিলে সহযোগিতা করে মনীষার অর্ডারটি পূরণ করতে সাহায্য করে। পরের দিন সকাল সকাল মনীষা কচুরির অর্ডার সাপ্লাই করে দেয়।
কিছুক্ষণ পর দুপুর হয়ে গেলে সে টাকা নিতে হর্ষবর্ধন বাবুর বাড়িতে আসে। কাকা বাবু, কাকিমা, আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন। ও যেখানেই থাকুক যেন ভালো থাকে। হ্যাঁ রে বাবা, আমরা নিশ্চয়ই আশীর্বাদ করব, আর অতি অবশ্যই যেন তোর মেয়ে তোর কাছে ফিরে আসে। বাবা, তোর মেয়ে হারিয়ে গেছে আমরা জানি, কিন্তু কিভাবে হারিয়েছে সেটা তো জানি না। আমাদেরকে একটু বলবি বাবা? আমাদের জানার খুবই ইচ্ছা হয়, কিন্তু কেউই সঠিকভাবে কিছু বলতে পারে না। এটা শুনে হর্ষবর্ধন বাবু কেঁদে ফেলে এবং তাদেরকে পুরানো দিনের ঘটনা বলতে থাকে। আসলে তাদের মেয়ে চুমকি হারায়নি, তাদের মেয়ে চুমকিকে চুরি করা হয়েছিল, আর এটা করেছিল তাদেরই এক বিশ্বস্ত লোক। আজ থেকে প্রায় 10 বছর আগের কথা। এমনই সেদিন রাতে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির কারণে সেদিন হর্ষবর্ধন বাবু বাড়ি ফিরতে পারেনি। সে একটি ছাউনির নিচে দাঁড়িয়ে আশ্রয় নিয়ে তার অসুস্থ গর্ভবতী স্ত্রীর কথা মনে করছিল। ও মাই গড, এবারে কি হবে কি জানি। বাড়িতে জানকি অসুস্থ, ওর কি হয় না হয়, আর আমি এখানে এসে ফেঁসে গেছি। এখন যদি দীপিকা ওর কাছে থাকে তাহলেই রেহাই, নয়তো না, দীপিকা নিশ্চয়ই থাকবে। ও তোকে ছেড়ে কোথাও যায়ও না। এই শহরে তাদের চেনাশোনা কেউ না থাকলেও জানকীর একমাত্র বন্ধু দীপিকা সবসময় তার সঙ্গে থাকতো এবং সে জানকীকে নিজের বোনের মতোই ভালোবাসতো। ঈশ্বরের কৃপায় দীপিকা সেদিন জানকীর বাড়িতেই এসেছিল। হর্ষবর্ধন বাবু মনে মনে যেটা দুশ্চিন্তা করছিল ঠিক সেটাই হয়েছিল। জানকীর সেদিন সত্যি সত্যি প্রসব যন্ত্রণা শুরু হয়েছিল। তখন গ্রামের সকল বাচ্চাদেরই জন্ম বাড়িতেই হতো, তাই দীপিকা পাশের বাড়ির একটি দাইমাকে ডেকে জানকীর ডেলিভারি করিয়ে নেয়। জানকীর সুন্দর ফুটফুটে একটি কন্যা সন্তান হয়েছিল। দীপিকার আগে থেকেই কোনো বাচ্চা ছিল না, আর সে কোনোদিনও মা হতে পারবে না, ডাক্তার তাকে আগেই এটা জানিয়ে দিয়েছিল। এখন জানকী অজ্ঞান হয়ে আছে, এর কোনোই হুঁশ নেই। আমি বরং এখনই বাচ্চাটাকে নিয়ে এখান থেকে দূরে কোথাও পালিয়ে যাই, তাহলে এ বড় হয়ে আমারই মেয়ে হবে, আর আমাকে কেউ বন্ধা বলতে পারবে না। এভাবে সেদিন দীপিকা বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে অন্য শহরে পালিয়েছিল। হর্ষবর্ধন বাবু বাড়িতে এলে তাকে আশেপাশের প্রতিবেশীরা আসল ঘটনা বলে। সেদিনের পর থেকে হর্ষবর্ধন বাবু দীপিকার ফটো নিয়ে তাকে খুঁজতে থাকে। শত চেষ্টা করেও সে দীপিকাকে খুঁজে পায় না। আজও ওখানে উপস্থিত সকলকেই হর্ষবর্ধন বাবু দীপিকার ফটো দেখায়। তাদের মধ্যে কেউ কেউ চিনতে পারে না, কিন্তু বয়স্ক লোকটি দীপিকাকে চিনে ফেলে এবং সে তখন বলে, হ্যাঁ আমি একে চিনি। এতে কয়েকদিন আগে ওই কচুরির দোকান চালাতো। এই তো দীপিকার মেয়ে মনীষা, যেখানে আজকের কচুরির অর্ডার নিয়েছে। এটা শোনার পর হর্ষবর্ধন বাবু মনীষাকে ফটোটি দেখায় এবং সে ফটোতে তার মা দীপিকাকেই দেখতে পায়। হর্ষবর্ধন বাবুর আর বুঝতে বাকি থাকে না যে মনীষা তার নিজেরই মেয়ে। হর্ষবর্ধন বাবু ও জানকী দেবী দীপিকার বাড়িতে যায়। সেখানে হর্ষবর্ধন বাবুকে দেখে দীপিকা সমস্ত কিছুই বুঝতে পেরে যায়। সে তার ভুলের জন্য তাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে থাকে। দীপিকার বর্তমান পরিস্থিতি দেখে হর্ষবর্ধন বাবুর তার প্রতি মায়া হয় এবং সেও তাদেরকে ক্ষমা করে দেয়। তারা মনীষাকে তাদের সঙ্গে নিয়ে চলে আসে। দীপিকা ও হরিপদকেও ভালো ডাক্তার দেখাতে থাকে। ধীরে ধীরে তারাও সুস্থ হয়ে ওঠে। হর্ষবর্ধন বাবু তার হারানো মেয়েকে পেয়ে এবং দীপিকা আবারও নতুন জীবন পেয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।